পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আগামীতে দেশজুড়ে আয়োজন ছড়িয়ে দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার। ২-৩ দিনের মধ্যে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস। দেশজুড়ে বাড়বে ঠান্ডার প্রকোপ। টানা বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দাবি। এবং নতুন বছরে দেশে শান্তি শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের নিম্নগতি দেখতে চায় সাধারণ মানুষ। স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ প্রয়াস কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলা আয়োজন করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সকালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রফেসর ইউনূস। মেলা কেন্দ্র করে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে উল্লেখ করে বিনিয়োগের মাধ্যমে তরুণদের সেই সুযোগ লুফে নেয়ার পরামর্শ দেন তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আয়োজনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে সেরা উদ্ভাবন তুলে আনতে পারলেই সার্থক হবে বাণিজ্য মেলা। এজন্য ভবিষ্যতে এই আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। বিদেশিদের উপস্থিতিতে ঢাকায় হবে কেন্দ্রীয় মেলা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে। প্রত্যেক উপজেলা থেকে ৩-৪ যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে। তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। সে শুধু দেখাবে, বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বস চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য। ডক্টর ইউনূস বলেন, মানুষ মাত্রই উদ্যোক্তা। সৃজনশীলতা প্রকাশের প্ল্যাটফর্ম হতে পারে বাণিজ্য মেলা। এই সুযোগ কাজে লাগাতে হবে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয়, একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। বাংলাদেশ ছাড়াও ৭ দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। প্যাভিলিয়ন ও স্টল সংখ্যা ৩৬৪টি। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার জন্য আছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। সরকারের ইয়ার ঘোষণা করার মাধ্যমে ফোকাসটা থাকবে ফার্নিচারের উপরে। আজকে তো আসলে প্রথম দিন, আজকে তো তেমন হচ্ছে না, তো হয়তো আস্তে আস্তে জমে উঠবে। শুক্র শনিবারই প্রধান কাস্টমারটা হয় আর কি আমাদের মেলাতে। আল্লাহর রহমতে দর্শক সমাগম বেশি হবে, আর এবারের সাজসজ্জা অনেক সুন্দর। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে মেলায় রাখা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্মানে তৈরি হয়েছে জুলাই ও ৩৬ চত্বর। প্রথমবারের মতো মেলায় প্রবেশে ই-টিকিটিংয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। পূর্ণবয়স্কদের প্রবেশ ফি ৫০ আর ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, শুরু হওয়া বাণিজ্য মেলার প্রথম দিনের চিত্র জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাত্তার আলী সোহেল। সোহেল, প্রথম দিনে মেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন? স্টল প্যাভিলিয়ন নির্মাণ কি শেষ হয়েছে? জি মাহমুদ, আপনি যেটা বলছিলেন, প্রথম দিনের আজকে মেলার শুরু সকাল 11টার সময় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মেলা উদ্বোধন করে গেছেন, তারপর থেকেই দর্শনার্থীদের জন্য গেট ওপেন করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু মানে বাংলা ইয়াতে প্রথম বাণিজ্য মেলার প্রথম ই টিকেটের সিস্টেম চালু হয়েছে। তো ই টিকেটের সিস্টেম চালু হওয়ার পর থেকেই এই পর্যন্ত মানে দর্শনার্থীদের জন্য যে উন্মুক্ত হয়েছে, তারপর থেকে দর্শনার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঢুকছেন। আজকে মেলার প্রথম দিন এবং বছরের প্রথম দিন, এই কারণে এই উপলক্ষে দর্শকরা বিভিন্নভাবেই মেলায় আগমন করছে। তবে এখনো পুরো স্টলগুলো কমপ্লিট হয় নাই। পাশাপাশি দর্শনার্থী যদিও আসতেছে, দর্শনার্থীরা ঢুকতেছে, তবে ক্রেতা নেই, দর্শনার্থী বেশি। আর পাশাপাশি মেলা উদ্বোধন হওয়ার পর থেকেই
মেলার চারদিকে যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে আরো মেলা মানে পুরোপুরি মেলা পরিপূর্ণভাবে রূপ নিতে আরো এক সপ্তাহ বা 5 দিন সময় লাগবে। তবে মেলা কর্তৃপক্ষ যেটা আমাদের সকাল থেকে জানিয়েছেন যে মেলার যে অবস্থা, মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই প্যাভিলিয়নে, স্থায়ী প্যাভিলিয়নে যখন মেলা শুরু হয়েছে, তবে যে কোনো দিন যে কোনো সময় মানে আধুনিক সাজে সজ্জিত হয়ে মেলা উপস্থিত হবে, মেলা সংগঠিত হবে, মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। ইতিমধ্যেই মেলায় পুরো প্রায় লোকজনে পরিপূর্ণ আছে, আর পাশাপাশি দর্শনার্থী আছে কিন্তু ক্রেতা নেই। দোকানদাররা যা বলেছেন যে আসলে আজকে উদ্বোধনের পর থেকে অনেকেই মানে দোকান পুরোপুরি চালু করে নাই, অথবা দোকানটা তাদের স্টলগুলো পুরোপুরি অন হয়নি। তো আশা করা যাচ্ছে যে সময় যতই যাবে, আগামী 2-3 দিন বা এর মধ্যেই মেলা পুরোপুরি ভাবেই সেজে যাবে, মেলা পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে। তো আজকের যেই অবস্থা, আপনাদের মোহনার দর্শকদের বলছি যে মেলার যেই অবস্থা, সেই অবস্থা মানে দর্শকদের ঢুকছে কিন্তু ক্রেতা কম, দর্শনার্থী বেশি। তো এই ছিল আমার কাছে আজকের। সোহেল, আপনাকে ধন্যবাদ। শৈত্যপ্রবাহের সংখ্যা না থাকলেও 5 জানুয়ারি পর্যন্ত ঢাকার তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে 2-3 দিনের মধ্যেই উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, ফলে দেশ জুড়ে বাড়তে পারে শীতের প্রকোপ। এদিকে লালমনিরহাট সহ দেশের উত্তরাঞ্চলের উত্তরে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে কষ্টে আছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া, পড়তে শুরু করেছে ঘন কুয়াশাও, দেখা মিলছে না সূর্যের। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 10.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে হিমালয়ের নিকটবর্তী লালমনিরহাটে গত 2 দিনে দেখা মেলেনি সূর্যের, শীতের প্রকোপও বাড়ছে। একই অবস্থা রংপুরেও, তবে পঞ্চগড়ে আগের 2 দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। কাজ পাচ্ছে না খেটে খাওয়া মানুষ। কষ্ট করিয়া বাল্টি করছি, ঠান্ডার কারণে মতন জমি বেশি করে গাড়া হয় না। আমার কারণ একজনের জায়গা 4টে মাস খাইলে একজনের মানে সেটা 3টে মানুষ খাইতেছে। আর দুনো ভিগেলে একটা মানুষের জায়গাতে একবার বই গাড়ছে। এক দুপুর বসে থাকলে দুপুরের পর কাজে যাওয়া লাগে। এদিকে প্রবল ঠান্ডায় বেড়ে গেছে শীতজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে ঠাঁই মিলছে না রোগীর। 5 জানুয়ারি পর্যন্ত সারা দেশেই তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালকে এবং তারপরের দিন, এই 2 দিনে আরো তাপমাত্রা দেশের কিছুটা কমতে পারে। এরপর তাপমাত্রা আবার আস্তে আস্তে বাড়ার পর হয়তো 8-9-এর দিকে সামান্য কিছু বৃষ্টিপাত থাকতে পারে। তবে ঢাকায় সম্ভাবনা না থাকলেও 2-3 দিনের মধ্যেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ একটু বেশি এলাকা জুড়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বছরের প্রথম সকালে রাজধানীর বায়ুমান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর ছিল। সকাল 8:30টার দিকে বিশ্বের 126টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান 8ম। IQ এয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান 211 মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গলবার বছরের শেষ দিনে এই মান ছিল 206। মাসের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। এদিকে বায়ু দূষণের কারণে বাড়ছে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ারের তথ্য মতে বেশ কিছুদিন ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় ঘুরে ফিরে শীর্ষে থাকছে রাজধানী ঢাকা। শুষ্ক মৌসুম শুরুর পর বিশেষ করে ডিসেম্বরের গোড়া থেকেই ঢাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর।
ঢাকার বাতাস দূষিত হওয়ার প্রধান কারণ কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মতো অতি ক্ষুদ্র কণা। মানবদেহের জন্য ক্ষতিকর এসব রাসায়নিক উপাদান ছড়াচ্ছে ইটভাটা ও মেয়াদ উত্তীর্ণ যানবাহনে কালো ধোঁয়া থেকে। অপরিকল্পিত খোঁড়াখুড়ি ও নগরায়নও এজন্য কম দায়ী নয়। জাতীয় বক্ষবাদী ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ, যাদের অধিকাংশই ভুগছেন শ্বাসকষ্টের সমস্যায়। শ্বাসকষ্ট ঠিক করে তারপরে টিউমার কাটবে। ধুলাবালির কারণে তো শ্বাসকষ্টটা বেশি হয় মানুষের। চিকিৎসকরা জানান, শীতের সময় শুষ্ক আবহাওয়ার কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়ছে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতের প্রারম্ভিক হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো রোগ আক্রান্ত হয়। এর মধ্যে যাদের শ্বাস প্রশ্বাসে অ্যালার্জিজনিত অ্যাজমা, হাঁপানি আছে, নাকের অ্যালার্জি আছে, এগুলো যখন আক্রান্ত হয়, আবার শ্বাস প্রশ্বাসের অন্যান্য রোগী যারা আছে তারাও এই সময়ে একটু শ্বাস প্রশ্বাসের রোগগুলো বেড়ে যায়। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে জনসচেতনতায় জোর দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, ফুসফুসের যত্ন নিজেকেই নিতে হবে, কারণ এটি রিপ্লেস করার ক্ষমতা কারো নেই। ফুসফুস এমন একটা অঙ্গ, আমার স্যার বলতেন যে ধূমপান ছাড়েন না, তাহলে বলে আচ্ছা একটা কাজ করেন, আপনি ফুসফুস কি বাজারে পাওয়া যায়? বলছে না, পাওয়া যায় না। আপনার আত্মীয় স্বজন কেউ একটা ফুসফুস দেবে? না, তাও দেবে না। এই জন্য এটা ভালো রাখার জন্য বায়ু দূষণটা মুক্ত থাকতে হবে আমাদেরকে। লেটেস্ট স্টেট অব গ্লোবাল এয়ার 2024-এর এক রিপোর্টে দূষিত বাতাসের কারণে বিভিন্ন রোগবালায়ে শুধু 2021 সালে বাংলাদেশে 2,35,000 মানুষের মৃত্যু হয়েছে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আর জাতির দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানান সংগঠনের নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতির যে কোনো দুর্যোগ দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে বলে জানান ছাত্রদলের নেতারা। শত শত ছাত্রদলের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সততা, নীতি, আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে, গোপনে কোনো আন্দোলন সংগ্রাম করবে না। জাতির ক্রান্তিকালে সবসময় হাল ধরেছে এবং জাতিকে সে দুর্যোগময় মুহূর্ত থেকে উদ্ধার করেছে এবং বিজয় অর্জন করেছে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান গেল জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার অবদান তুলে ধরেন। জুলাই আগস্টের যে আন্দোলন দেখেছেন, ছাত্র জনতার আন্দোলন, সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে মঈন খান বলেন, আগে সংস্কার পরে নির্বাচন এগুলো কোনো অর্থ বহন করে না। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন, অথবা পরে আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে আজ থেকে আগামী 22 জানুয়ারি পর্যন্ত সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী 17 জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা।
নতুন বছরে দেশে শান্তি শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের নিম্নগতি দেখতে চায় সাধারণ মানুষ। তাদের আশা দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পাশাপাশি কৃষিতে স্বনির্ভর হবে বাংলাদেশ। শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটটি নিজেই দিতে চায় তারা। ভবিষ্যতে দেশে যাতে স্বৈরতন্ত্র কায়েম না হয় সেজন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াসও দেখতে চায় সবাই। MR আসাদের রিপোর্ট। অনেক ঘটনা প্রবাহের বছর ছিল 2024। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ নিয়ে নতুন বছরে আশায় বুক বেঁধেছে মানুষ। তাই বছরের প্রথম দিনে প্রত্যাশার শেষ নেই তাদের। তাদের ইচ্ছার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, ভোট দিতে পারে, এটা সবচেয়ে জনগণের মনে হয় সবচেয়ে বড় প্রত্যাশা। দেশের আইন শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য সবকিছু যেন কমাই দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে আসে, ভালোভাবে চলতে পারে সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাহলে জনগণ ভালোভাবে চলতে পারে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ চান বেশিরভাগ মানুষ। এজন্য কৃষি উপকরণের দাম কমাতে সরকারকে তাগিদ দেন তারা। জনকল্যাণে ভূমিকা রাখবে এমন রাজনীতির উত্থান হবে বলেও আশা তাদের। অবশ্যই কৃষি নিয়ে ভাবতে হবে, নতুন সরকার যেই আসুক অবশ্যই ডেভেলপমেন্ট হবে, কিন্তু কৃষিকে এড়ায় যাওয়ার কোনো উপায় নাই। নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রতিদিন আমাদের লাগতেছে, এগুলোর উপরে যদি আমাদের সরকার যদি একটু নজর দেয় সেক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো হবে আর কি। বিগত যে সরকার যে কর্মকাণ্ডগুলো করে গেছে, এরকম যেন ভবিষ্যতে আমাদের এই দেশে না হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন কম বেশি সবাই। দেশের অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতির বিষয়েও উদ্বেগ জানিয়েছেন তারা। এখনো বিভিন্ন জায়গায় ছিনতাই, চুরি, রাতে 8টা-9টার পরে বিভিন্ন জায়গায় বের হওয়া যায় না, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় ইস্যু। দেশের প্রত্যেকটা খাতে যেন দুর্নীতি কমে। 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু পরিবর্তন, একটু ঢিলাঢালা দেখা যাচ্ছে আর কি। তো যাক, দেশের অবস্থা একটা পরিবর্তন হোক। নিজের উপার্জিত টাকায় ন্যায্য মূল্যে নিত্যপণ্য ক্রয় আর শান্তিতে পরিবার নিয়ে বসবাস, এমনই সব ক্ষুদ্র চাওয়া সাধারণ মানুষের। এ চাওয়া পূরণে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা সবার। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। সকালে উপজেলার কাঞ্জন রূপসী সড়কে হাটাবো এলাকায় ইট বহনকারী ট্রলির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী হৃদয় খান। আহত হন মুন্না ও শান্ত নামে 2 আরোহী। একই স্থানে দ্রুতগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা রামদাস ও ইবাদুল্লাহ নামে 2 ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। দেশের বাইরের খবর। বিশ্ববাসী যখন নতুন বছর বরণে ব্যস্ত, সে সময় ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। ঘর বাড়ি সহায় সম্পদ হারানো উপত্যকার লাখো মানুষ প্রাণ বাঁচাতে 1 বছরেরও বেশি সময় ধরে দিক বিদিক ছুটে চলেছেন। ধ্বংসস্তূপের জনপদে বৃষ্টি আর তীব্র শীতে মানবেতর দিন কাটাচ্ছেন অসহায় মানুষ। ইস্তেক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে চলছে খ্রিস্টীয় নববর্ষ বরণের জমকালো আয়োজন। তবে গাজায় চলছে ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর লড়াই। মাত্র 15 মাসের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বর্বরতার সব মাত্রা অতিক্রম করে একটি জনপদের পুরো চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গত বছর জুড়ে ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। বুলেট, বোমা, বিমান হামলায় এ পর্যন্ত উপত্যকাটিতে 45,500 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এছাড়া খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে প্রাণ গেছে অনেকের। ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন প্রায় 13,000 শিক্ষার্থী। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের 2টি অংশ গাজা ও পশ্চিম তীরে প্রাণ হারিয়েছেন তারা। এ নিয়ে গাজার জনসংখ্যা 6% কমেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স PCBS। ইসরায়েলের গণহত্যামূলক হামলার জেরে এমনটা হয়েছে বলে এক প্রতিবেদনে তুলে ধরেছে সংস্থাটি। ফিলিস্তিনিদের আশা 2025 সালে বন্ধ হবে তাদের উপর নির্মমে বর্বরতা। তাদের এখন একটাই চাওয়া, নতুন বছর যেন উপত্যকায় আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আগামীতে দেশ জুড়ে আয়োজন ছড়িয়ে দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার। 2-3 দিনের মধ্যে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস, দেশ জুড়ে বাড়বে ঠান্ডার প্রকোপ। টানা বায়ু দূষণে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দাবি। এবং নতুন বছরে দেশে শান্তি শৃঙ্খলা ও দ্রব্যমূল্যের নিম্নগতি দেখতে চায় সাধারণ মানুষ। স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ প্রয়াস কামনা। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.com। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতদিন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।